لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد لا شريك لك। লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান, চলছে হজের মূল আনুষ্ঠানিকতা। বাংলা সহ ৩৪ ভাষায় সম্প্রচারিত হবে খুতবা। দলে দলে বাড়ির পানে ছুটছে মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট বিশৃঙ্খলায় ভোগান্তি। সদরঘাটে বাড়ছে ভিড়, চাপ থাকলেও সময় মতো ছাড়ছে ট্রেন। প্যাসেঞ্জারের যে অবস্থা, তাতে দাঁড়ানো লোকই বেশি। দাঁড়ানো জায়গা না, পা ফালানো জায়গা নাই, উঠতে পারলাম না, দূর করে উঠলাম। গাড়ি ভাড়া বেশি, ১,০০০ টাকা নিচে যাইতেছে না। রাজধানীতে জমজমাট পশুর হাট। ছোট মাঝারি গরুর চাহিদাই বেশি, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। বড় গরুর চাহিদাটা একটু কম দেখা যাচ্ছে, তো এখানে ৪.৫ হলে আমি ছেড়ে দিই। বড় গরুগুলার প্রাইস মোটামুটি খারাপ না, ভালো, কিন্তু ছোট গরু প্রাইসগুলো অনেক বেশি। ঈদ জামাতের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ। কোরবানির ১২ ঘণ্টার মধ্যে পশু বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি দক্ষিণ সিটির। সংস্কার নিয়ে সরকারি পরিকল্পনা অস্পষ্ট মনে করেন বিশ্লেষকরা। ১০ মাসে পূরণ হয়নি সাধারণের প্রত্যাশা। সদিচ্ছা প্রমাণে দৃশ্যমান অগ্রগতির তাগিদ। জরুরি যেগুলা প্রশাসন, অর্থনীতি, শিক্ষা, কৃষি, সেগুলোই প্রধানত আলোচনায় নেই। বিচার বিভাগ দলীয়করণ, অমুক দলীয়করণ, বিশ্ববিদ্যালয় দলীয়করণ, হলগুলো দলীয়করণ, লাভ হলো কি? আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর নিয়ে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। লাখ লাখ মুসল্লির কণ্ঠে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত ঐতিহাসিক আরাফাতের ময়দান। পবিত্র হজের দ্বিতীয় দিনে সবাই জড়ো হয়েছেন আরাফাতের এই ময়দানে, যা স্থানীয় সময়ের সূর্যোদয় পর্যন্ত মিনায় অবস্থান শেষে ফজরের পর আরাফাতের উদ্দেশ্যে রওনা হন হাজিরা। সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে হজের খুতবা শুনবেন মুসল্লিরা। আরাফাতের ময়দানে অবস্থানকেই মূল হজ বিবেচনা করা হয়। এবার পবিত্র হজের খুতবা দেবেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়েখ সালেহ বিন হুমায়দ, যা বাংলা সহ ৩৪ ভাষায় সরাসরি সম্প্রচারিত হবে। মুজদালিফায় রাত্রিযাপন শেষে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। ১০ জিলহজ ঈদুল আজহার দিন জামারায় শয়তানকে পাথর মেরে কোরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন তারা। পরে কাবা শরীফ তাওয়াফ করবেন। ১১ ও ১২ জিলহজ বাকি আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে পবিত্র হজ শেষ করবেন ১৫ লাখের বেশি মুসলিম। দর্শক, আরাফাতের ময়দানে জড়ো হয়েছেন লাখ লাখ মুসল্লি। মসজিদে নমিরা থেকে খুতবা দিচ্ছেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়েখ সালেহ বিন হুমায়দ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك
إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك। ঈদ উদযাপনে ঘরমুখো নগরবাসী। কমলাপুর রেল স্টেশনে ভোর থেকেই ভিড়, তবে এ পর্যন্ত সব ট্রেন সময় মতো ছেড়ে গেছে। সারাদিনে 63টি ট্রেন ছেড়ে যাবে। সকালে রেলের ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে। সকাল থেকে প্রতিটি ট্রেনে ছিল উপচে পড়া ভিড়, ছাদেও চেপে বসছেন অনেকে। যাত্রীদের অভিযোগ, সিট বা ধারণ ক্ষমতার অতিরিক্ত টিকিট বিক্রি করেছে অনলাইন ও স্ট্যান্ডিং হিসেবে। স্টেশন ম্যানেজার জানিয়েছেন, স্ট্যান্ডিং টিকিট নিয়ে বিভিন্ন ট্রেনে ওঠার কথা থাকলেও যাত্রীরা যে ট্রেন আগে ছাড়ছে সে ট্রেনে ওঠার চেষ্টা করছেন। তাতে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তবে গত 5 দিনের ভ্রমণ স্বস্তিদায়ক ছিল। তিনি বলেন, রেলওয়ে কর্মকর্তাদের সঠিক দিক নির্দেশনায় সঠিকভাবে কাজ করছেন সবাই। প্যাসেঞ্জারের যে অবস্থা তার থেকে দাঁড়ানো লোকই বেশি। ট্রেনে যতটুকু যাওয়া যেতে পারে মানুষ তার সাথে বেশি টিকিট দিচ্ছে। আমি যাই না যাই ওরা ওই জায়গায় লয়ে যাই না, ও আমার কান্দেই থাকবো। রেলওয়ের পক্ষে একার পক্ষে এই প্রতিরোধ করাটা অনেক কঠিন। যাত্রী সাধারণকেও যার যার অবস্থান থেকে দায়িত্বশীল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। আমি আশা করব আজকে এবং এই যাত্রার শেষ দিন আগামীকালকে যাত্রী সাধারণের জন্য ভ্রমণ স্বস্তিদায়ক হবে। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে ঘরমুখো মানুষ। উত্তরের পথে দেখা দিয়েছে যানজট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাল, ডিপিজেড, শ্রীপুর, জিরানী ও চন্দ্রায় যানবাহনের ধীর গতি। অন্যদিকে পুংলি থেকে যমুনা সেতু পর্যন্ত 20 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে গাড়ির দীর্ঘ সারি। পুলিশ বলছে, বাড়তি গাড়ির চাপ আর কোথাও কোথাও যানবাহন বিকল হয়ে পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 4 লেনের কাজ চলমান থাকলেও ভোগান্তি পোহাতে হচ্ছে ঘরমুখো মানুষকে। এদিকে বরাবরের মতো এবারও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। বাসে সিট না পাওয়া ও খরচের কথা চিন্তা করে অনেকেই রওনা হচ্ছে ট্রাক কিংবা পিকআপে। গাজীপুর রাস্তায় রাত 10টায় গাড়ি চড়ছে, এখন এলেঙ্গায় বাজার 8টা। আমরা তো গরিব মানুষ, 1000 টাকা আমরা কেমনে যাবো? খুব সমস্যা পড়ে আছি। এ পর্যন্ত ঘন্টা 2 মতো দাঁড়া আছে, কিন্তু কোনো আপনার গাড়ি পাচ্ছে না। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। রাজেন্দ্রপুর, হোতাপাড়া, মাস্টার বাড়ি সহ কয়েকটি পয়েন্টে রয়েছে গাড়ির ধীরগতি। এই রুটেও যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। পদ্মা সেতু হয়ে দক্ষিণের পথেও যানবাহনের চাপ বেড়েছে। পদ্মা সেতু টোল প্লাজায় সকালের দিকে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের ভোগান্তি নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দর্শক, ঈদ যাত্রার খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মীরা। আমরা যাব আমাদের সহকর্মী হোসেন আলী বাবুর কাছ থেকে। তিনি আছেন এই মুহূর্তে চন্দ্রায়। বাবু, আপনার কাছে জানতে চাই, বাড়ির পথে মানুষের চাপ তো বাড়ছে, চন্দ্রা অংশে যান চলাচল এখন কেমন? সেখানে কি যানজট দেখতে পাচ্ছেন কিনা? রাস্তা কেমন আছে? সবকিছু ঠিকঠাক আছে কিনা জানাবেন। সোহার, শেষ মুহূর্তে আসলে গাড়ি টানে বাড়ি ফিরছেন, যে যেভাবে পাচ্ছেন সেভাবেই যাচ্ছেন। আসলে এখন আর গাড়ির যে ভাড়া, সেই ভাড়ার দর কষাকষি হচ্ছে না। যা ভাড়া চাচ্ছে তাই আসলে ফুরিয়ে চলে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন যে আসলে ঢাকা মহাসড়কের যে চন্দ্রা মোড়, সেই চন্দ্রা মোড়ে একেবারেই মানুষের উপচে পড়া ভিড়, মানে তিল ফেলানোর জায়গা নেই। আসলে দুপুরের পর থেকেই এই যে জায়গাগুলোতে, প্রত্যেকটি জায়গাতেই আসলে পর্যাপ্ত পরিমাণ যাত্রীদের উপস্থিতি রয়েছে। গাড়ি কিন্তু কমতি রয়েছে, আসলে পর্যাপ্ত পরিমাণ গাড়ি পাচ্ছে না, যার কারণেই এই যে জায়গাগুলোতে যে মানুষের ঢল, সেই ঢল কিন্তু আসলে দেখা যাচ্ছে। আসলে তারা যেটা বলছেন যে আসলে যেসব গাড়ি ঢাকা থেকে ভোরে আসছে, সেই গাড়িগুলো আর উঠা যাচ্ছে না। এখান থেকে যেসব গাড়ি আসলে কিছু জায়গা খালি থাকলেও আসলে সেখানে উঠতে পারছে না, কারণ সেনাবাহিনী, পুলিশ এবং বিভিন্ন বাহিনী কিন্তু আসলে রাস্তার উপরে দাঁড় করিয়ে যাত্রী উঠাতে দিচ্ছে না। আর সেক্ষেত্রে আসলে কিছুক্ষণ পরে আকাশের ওয়েদার অনেক খারাপ বৃষ্টি হতে পারে।
সেক্ষেত্রে আসলে এখানকার যাত্রীদের একটা ভোগান্তির সংখ্যা রয়েছে। যদি বৃষ্টি হয়, এই যে প্রায় হাজার হাজার যাত্রী কিন্তু যাত্রীরা এখানে রয়েছেন, তারা কিন্তু আসলে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে তাদের চরম ভোগান্তিতে পড়তে হবে। তারা উঠার জন্য চেষ্টা করছেন। পুলিশ বলছে যে আসলে যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলো শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখানে কাজ করে যাবেন। সোহার বাবু, সড়ক পথের যাত্রা খবর জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। এবার একটু নৌপথের খবর জানতে সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিজ। আজিজ, লঞ্চ তো বিকালের পর ছাড়ে, এখন ঘাটের কি অবস্থা, সেখানকার সার্বিক ব্যবস্থাপনা কেমন, এখন একটু জানাবেন। আমি এই মুহূর্তে আছি সদরঘাটে। এখান থেকে মূলত দেশের দক্ষিণ অঞ্চলের যাত্রীরা ঈদ যাত্রায় এখান থেকে তারা ঘরের পথে ফিরছেন। আমি এখানে এসেছি সকালবেলায়। আমি সকালবেলায় এসে দেখেছিলাম যাত্রী চাপ কিছুটা ছিল, তবে দুপুরের দিকে এখানে মুষলধারে বৃষ্টি হয়, যাত্রী চাপ তুলনামূলক কম আমরা দেখতে পেয়েছিলাম। তবে এখন যেহেতু দুপুর গড়িয়ে যাওয়ার পথে বেলা 2টা বাজে, এখন আবার আমরা দেখতে পাচ্ছি সদরঘাটে ঘরমুখ যাত্রীদের, বিশেষ করে যারা দেশের দক্ষিণ অঞ্চলের যাত্রী, তারা এই সদরঘাটে এসে ভিড় করছেন। তারা মূলত তাদের স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই মূলত বাড়ির পথ ধরেছেন। তো এখানে আমি যারা লঞ্চ মালিক সমিতির যারা সদস্য আছেন, বিআইডব্লিউটি এর যারা কর্মকর্তা আছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে আগের তুলনায় যাত্রী ভোগান্তি তারা খানিকটা লাঘব করার চেষ্টা করেছেন। মূলত যে লঞ্চগুলো ভরে যাচ্ছে সেগুলো যাত্রীতে ভরে যাচ্ছে, সেগুলো সাথে সাথেই তারা ছেড়ে দিচ্ছেন এবং যেগুলো নির্ধারিত সময় আছে সেগুলো নির্ধারিত সময়ে ছাড়া তারা চেষ্টা করছেন। তবে বাড়তি ভাড়ার বিষয়ে আমরা প্রশ্ন করলে তারা জানিয়েছেন যে কোনো রকম বাড়তি ভাড়া যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে না, কিংবা যাত্রীদের কোনো অভিযোগ থাকলে সেগুলো কর্তৃপক্ষ যারা আছে, বিশেষ করে কোস্টগার্ডের যারা সদস্য আছেন তারা বলছেন তাদেরকে জানাতে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও তাদেরকে জানাতে বলছেন, মালিক পক্ষ বলছেন তাদের জানাতে। তো সব মিলিয়ে আমরা সদরঘাটে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এখন দুপুর 2টার বেশি বাজে, এখন সদরঘাটের যাত্রী চাপ আমরা বেশ লক্ষ্য করছি। বিশেষ করে যারা দক্ষিণ অঞ্চলের মানুষ, যারা ঘরে ফিরছেন, যারা ঈদের আনন্দ ভাগাভাগি করবেন, তাদের যাত্রী চাপ আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা দুপুরের দিকে এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে পেয়েছিলাম। কয়েকজন যাত্রী নদীতে পড়ে গিয়েছিল, পরে তাদেরকে ঘটনার সাথে সাথে উদ্ধার করা হয়। অস্বাভাবিক তেমন কোনো ঘটনা আমাদের চোখে আর পড়েনি। সোহা, আজিজ, নৌপথে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। এবারের ঈদ যাত্রা শতভাগ না হলেও মোটামুটি স্বস্তির, এমনটা জানিয়েছেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। দুপুরে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে মন্তব্য করেন তিনি। বলেন, স্টেশন থেকে যথাসময়ে ট্রেন ছেড়ে গেছে। ট্রেনে ছাদে ওঠার ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে। নিরাপত্তা যাতে নিশ্চিত হয় এই নিয়ে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। কোচের সকল আছে সত্ত্বেও আমরা ট্রেনের সংখ্যা বাড়াচ্ছি, 44টা অতিরিক্ত কোচ দেওয়া হয়, আর 5টা ট্রেন অতিরিক্ত চালক, স্পেশাল ট্রেন ঈদের উপলক্ষে। তো এইটাই আমাদের ওই যে সীমিত সামর্থ্য, এবং আমরা আশা করতেছি আরও নতুন কোচ আসবে, আসলে আমরা আরও এই ফ্রিকোয়েন্সি এবং ট্রেনের সংখ্যা বাড়াতে পারব। এর আগে সকালে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেন তিনি। বলেন, জ্বালানি তেলের দাম কমানো হয়েছে, তাই বাসে বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই। যদি নেওয়া হয় সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। আরও জানান, মানুষকে স্বস্তি দিতে সরকার কাজ করছে, যেখানে যানজট সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভাড়া বেশি নেওয়ায় জরিমানাও করা হচ্ছে। জ্বালানি তেলের দাম কমাই দিচ্ছে, ওনারা তো এমনিতেই একটা সুবিধা পাচ্ছেন, তো সুতরাং এখন তো বাড়তি ভাড়া দাবি করার কোনো কারণ নাই। গাজীপুরের চন্দ্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন করেছেন আইজিপি বাহরুল আলম। দুপুরে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পরিদর্শন করেন তিনি। এ সময় আইজিপি বলেন, সড়কের মাঝে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানোয় জটলার সৃষ্টি হচ্ছে। এছাড়াও ঈদের আগে ছুটি কম থাকায় ঘরমুখী মানুষের চাপ বেড়েছে মহাসড়কে। তবে বাড়ি ফেরা মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লক হয়ে না থাকে, যাত্রা থেমে না থাকে, এই জায়গাটাই আমাদের এখন ফোকাস আছে। কিন্তু এত বেশি একই দিনে এত যাত্রী একসাথে নেমেছে, এত গাড়ি, যে আমাদের পক্ষে এই রাস্তার যে ক্যাপাসিটি এর বাইরে চলে গেছে। দর্শক, কাল বাদে পরশুই ঈদ, জমজমাট
রাজধানীর কোরবানির হাট। পশু কেনাবেচার চিত্র জানাতে আমাদের সহকর্মীদের সাথে যুক্ত হব। শুরুতেই যাব তেজগাঁও হাটে, সেখানে আছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী। ভাস্কর, আপনি আছেন সেখানে, আমাদের কাছে জানাবেন যে সেখানে ভিড় কেমন, আজকে পশুর দাম কেমন এবং কেনাবেচা কেমন চলছে, কেমন দেখছেন? সোহার, এই মুহূর্তে কিন্তু বলবো যে ক্রেতাদের উপচে পড়া ভিড়। পাইকাররা গত 4 দিন ধরে এই হাটে অবস্থান করছে, তারা যে ধরনের ভিড় আশা করছিলেন সেই ধরনের ভিড়টি কিন্তু রয়েছে। কিন্তু একটু সমস্যা হয়েছে যে গরুর আমদানিও কিন্তু প্রচুর। হাটের যে মূল এলাকা, সেই এলাকা ছেড়ে এখন কিন্তু হাটের দুপাশের সড়ক, ফুটপাত সবগুলোতে কিন্তু পাইকাররা গরু নিয়ে এসে অবস্থান করছেন এবং যে পরিমাণ গরুর আমদানি, আমরা ধারণা করছি গরুর দাম হয়তো বা আজকে বিকেলের পরে আরও এক ধাপ কমে যাবে। সকাল থেকে এই হাটে আমরা অপেক্ষা করছি, দেখছি ক্রেতাদের বেচা কেনা, পাইকারদের বেচা কেনা, তাদের মুখ থেকে শুনছি এদের মাঝখানে অনেকে সন্তুষ্ট, অনেকে অসন্তুষ্ট হয়ে বাড়ি যাচ্ছে। তবে যারা কোরবানি দিতে চাচ্ছেন, 70,000 সোয়ার দেখতেই পেলেন যে ছোট আকারের আরেকজনের কাছে যদি জিজ্ঞেস করি, ভাই 180 জি 1,80,000 টাকার গরুটি দেখতে পাচ্ছেন সোহার, যে মূলত 3.5 মণ থেকে 5 মণ ওজনের যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু 1.5 লাখ থেকে 1,80,000 টাকা, 1,90,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যেগুলোর ওজন 2.5 মণ কিংবা 2 মণ, সেগুলোর দাম কিন্তু চাওয়া হচ্ছে 75,000 থেকে 1,15,000 টাকা পর্যন্ত। তবে বড় গরুর ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের সমস্যা না এখনও রয়ে গেছে। পাইকাররা আশা করছে বড় গরু হয়তো আগামীকালকে বিক্রি হবে, সেক্ষেত্রে বড় গরুর দাম কিন্তু অনেকটা কমে এসেছে। কিন্তু ছোট আকারের যে গরু, সেই গরুগুলো কিন্তু এখন পর্যন্ত পাইকাররা ছাড় দিতে চাচ্ছেন না। তাদের আশা যে চাঁদ রাত হলেও এইসব গরু কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে পারবে। সোহার, ভাস্কর, অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু শাহজাহানপুরের হাটের খবর জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, পশু কেনাবেচা কেমন দেখছেন? এই হাটে পশুর দাম কেমন এবং ভিড় কেমন দেখছেন? ভিড় বেলা যত গড়াচ্ছে ভিড় কিন্তু বাড়ছেই এবং বৈরী আবহাওয়ার মধ্যেও হাটের যে বর্তমান পরিস্থিতি, এক কথায় বলা যায় যে জমজমাট হাট এবং বেচা কেনাও আসলে বাড়ছেই। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে এবং এর আগে কমলাপুরের হাটে যেমনটি দেখেছি যে মূলত গতকালকে যেরকম বিক্রি হয়েছিল, আজকে দুপুরের পর থেকে মূলত 12টার পর থেকে বেচা কেনার যে জায়গাটি সেটি বাড়তে শুরু করে। এইখানে শাহজাহানপুরে যেটি দেখছি এখানেও একই চিত্র। যত বেলা গড়াচ্ছে লোকসমাগম হাটগুলোতে বাড়ছে। এই বৈরী আবহাওয়ার মধ্যে 12টার পর থেকে বৃষ্টি হওয়া শুরু করছে। এই বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষজনের উৎসাহের কম নেই। আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন কিছুক্ষণ আগে সকালের দিকে যেমনটি দেখছিলাম যে বেচা কেনা কিছুটা কম, এই মুহূর্তে এখনকার যে চিত্রটা আমরা দেখেছি যে বেচা কেনাটি আসলে বেশ ভালোভাবেই শুরু হয়েছে। প্রত্যেকেই যারা আসছেন, যেহেতু একেবারেই হাতে নেই আজকের দিনটি এবং আগামীকাল, এই 2 দিনের মধ্যে, এবং বেশিরভাগ ক্রেতাই আমরা যেতে লক্ষ্য করছি যে আজকের মধ্যেই তাদের যে কুরবানির পশু সেটি কিনে ফেলতে চান। এই কারণে বলা যায় যে সকালের দিকে বা গতকালকের দিকে যেই জায়গাটি ছিল যে দাম ছাড়ার যে জায়গাটি, ব্যাপারীরা বা যারা বিক্রেতা তারা দাম ছাড়ছিল না, কিন্তু আজকে সকাল থেকেই সেই জায়গাটি থেকে কিছুটা সরে এসেছেন, দাম ছাড়া শুরু করেছেন। যদিও ছোট আকারের যে পশুগুলো রয়েছে বা মাঝারি আকারের যেই পশুগুলো রয়েছে, এই পশুগুলোর চাহিদা বেশি হয়, এই পশুগুলোর দাম কিছুটা বেশি। অর্থাৎ মানুষজন চাচ্ছেন যে 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যেই যে পশুগুলো রয়েছে সেই পশুগুলো কেনার চেষ্টা করছেন। এই জায়গাটিতে একটু ব্যাপারীদের সঙ্গেও দর কষাকষির জায়গাটি হচ্ছে। তবে শেষ পর্যন্ত বলা যায় যে আজকের দিন এখন যেভাবে বেচা বিক্রি চলছে, এটি সময় ঘোরাতে বিকেল নাগাদ বা আজকে রাত ভরেই আসলে হাট চলবে, বেচা কেনাও বাড়বে। সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে। 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করবে দক্ষিণ সিটি কর্পোরেশন। এজন্য 10,000-এর বেশি লোকবল ও প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত। জাতীয় ঈদগাহের সংবাদ সম্মেলনে জানিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া। তিনি জানান, ঈদগাহে প্রধান জামাত হবে সকাল 7:30টায়। প্রতিকূল আবহাওয়া থাকলে 8টায় প্রধান জামাত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।
ঈদের প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহ ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ আদায় করবেন এখানে। নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে তাই চলছে নানা কার্যক্রম। জাতীয় ঈদগাহ ময়দানের ব্যবস্থাপনার দায়িত্ব দক্ষিণ সিটির। সকালে প্রস্তুতি দেখতে এসে সংস্থাটির প্রশাসক জানান, একসাথে এখানে নামাজ পড়তে পারবেন ৩৫,০০০ মুসল্লি। ঈদের জামাত আমাদের সকাল 7:30টায় শুরু হবে এখানে। আর যদি আবহাওয়া এমনই খারাপ হয় যে এখানে কোনো ক্রমেই নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের বিকল্প হিসেবে বাইতুল মোকাররম সকাল 8টায় সেখানে আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন তিনি। জানান, 18 দিন সিটি কর্পোরেশন বন্ধ থাকলেও তাদের কার্যক্রম থেমে নেই। আমরা কোরবানির দিন বিকাল থেকেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে। আমরা আশা করতেছি যে 12 ঘন্টার ভিতরে আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। আমাদের প্রয়োজনীয় সংখ্যক গাড়ি ঘোড়া আমরা প্রস্তুত রেখেছি। আমাদের সিটি কর্পোরেশনের যে সমস্ত গাড়ি আছে সেগুলোকে আমরা প্রস্তুত রেখেছি। কোরবানির বর্জ্য অপসারণে নাগরিকদের সহযোগিতাও কামনা করেন দক্ষিণের প্রশাসক। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। টঙ্গীর চেরাগালী এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে আছেন সহকর্মী পলাশ প্রধান। সবশেষ আপডেট জানবে পলাশের কাছ থেকে। পলাশ, দুর্ঘটনাটি কিভাবে ঘটলো? ঘটনাস্থলের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। সোহার, আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অনেকটাই ফাঁকা ছিল, যেই কারণে কিন্তু এত গতি ছিল, যেই কারণে দুটি পরিবহন কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষ হওয়ার পর দুটি পরিবহনের যাত্রী এবং যে চালক ছিল সেই চালককে কিন্তু আসলে প্রায় 1.5 ঘন্টা লাগিয়ে ফায়ার সার্ভিস এবং ট্রাফিক পুলিশ মিলিয়ে কিন্তু আসলে তাদের দুজনকে উদ্ধার করা হয় এবং প্রায় 35 জন যাত্রী যারা এখনো আহত অবস্থা, বিভিন্ন হাসপাতালে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঠিক কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে দুটি পরিবহনের যে চালক ছিল সেই চালককে আসলে এখান থেকে আসলে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। আমি যদি একটি পরিবহনের একটি বাসের যে চালকের যে অংশটুকু সেই অংশটুকু একটু দেখানোর যদি চেষ্টা করি, সেক্ষেত্রে বলবো যে আসলে দুটি পরিবহনে এত গতি নিয়ে আসলে যাচ্ছিল, সেই যাওয়ার পর কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়ে কিন্তু এই দুটি বাস একই স্থানে কিন্তু টঙ্গী চেরাগালী এলাকায় এসে কিন্তু দুটি মুখোমুখি সংঘর্ষ হয়। মুখোমুখি সংঘর্ষ হওয়ার পর স্টারিং অর্থাৎ ড্রাইভিং যে থাকার যে কথা ছিল দুইজন ড্রাইভার, সেই দুইজন ড্রাইভার কিন্তু আসলে মুখোমুখি হয়ে কিন্তু একসাথে হয়ে কিন্তু দুজনেই অবস্থা খুবই খারাপ হয়ে যাওয়ার পর কিন্তু ট্রাফিক পুলিশ তাদের দুজনকে আসলে খবর দিয়ে তাদেরকে ফায়ার সার্ভিস উদ্ধার করে। ফায়ার সার্ভিস বলছিল যে দুজন যে চালক ছিল, যে দুজনের চালক যদিও অবস্থা খুবই খারাপ, তাদেরকে প্রায় 1.5 ঘন্টা লাগিয়ে উদ্ধার করে তাদেরকে নিকটতম হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোহার, ধন্যবাদ আপনাকে। 6 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 10 জনের। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরেই মারা গেছেন সিএনজি চালিত অটোরিকশার 3 আরোহী। সকাল 6:30টার দিকে উপজেলার বাঁশবাজার এলাকায় নবীনগর কোম্পানিগঞ্জ সড়কে ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিএনজি চালিত অটোরিকশাটি নবীনগর থেকে কোম্পানিগঞ্জ যাচ্ছিল। বাঁশবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপায় দেয় সিএনজিটিকে। এতে ঘটনাস্থলে অটোরিকশা আরোহী 3 কিশোর মারা যান। নিহতদের মধ্যে 2 জনের নাম জানা গেছে, তারা হলেন আবুল কাশেম ও সোহাগ মিয়া। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নাটোরের পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। ভোরে সদর উপজেলা ও বড়াই গ্রামে এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, ভোরে নাটোর থেকে পাবনা যাচ্ছিল চিনিবাহী একটি ট্রাক। বড়াই গ্রামের গুনাইহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান কাভার্ড ভ্যানের চালক। একই সময়ে সদরের বারুরহাট এলাকায় মোংলা থেকে নীলফামারীগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় এক যাত্রী নিহত হন। এদিকে মধ্যরাতে সদরের দত্তপাড়া এলাকায় বাসের ধাক্কায় এক পিকআপের হেল্পার নিহত হয়েছেন। এছাড়া টাঙ্গাইল, মাদারীপুর, মাগুরা ও জামালপুরের সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও 4 জন। ঈদের দিন ঢাকাসহ সারা দেশে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। তবে চট্টগ্রাম ও সিলেটে অল্প পরিমাণ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা বাড়বে 7
8-9 জুন এবং 3 দিন। এই 3 দিন 10 তারিখ থেকে আবারও বাড়বে বৃষ্টিপাত। এই মাসেই আরেকটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। গত কয়েকদিন সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত, কখনো ঝুম বৃষ্টি, আবার পরক্ষণেই উঁকে দিচ্ছে রোদ। থেমে থেমে বৃষ্টিতে ভিজে উঠেছে শহরের রাস্তাঘাট, প্রকৃতি। রোদের ছোঁয়ায় আবার সেই প্রকৃতিও হয়ে ওঠে সতেজ। দুদিন পরে ঈদুল আজহা। যারা উৎসবের দিনের আবহাওয়া নিয়ে চিন্তিত তাদের জন্য আছে স্বস্তির খবর। আবহাওয়া অফিস জানিয়েছে, সিলেট ও চট্টগ্রামে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ঢাকা সহ অন্যান্য জেলায় ঈদের দিন থেকে পরবর্তী 3 দিন বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। অনেকটাই কমে যাবে, তবে বিচ্ছিন্নভাবে 2-1 জায়গায় হয়তো 2-1 পাঁচটা বৃষ্টি হতে পারে, কারণ যেহেতু বর্ষাকালে 2-1 পাঁচটা বৃষ্টি যে কোনো সময় হতে পারে। আর এই বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে কিন্তু তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে। ব্যবসা গরম যে অস্বস্তিকর অবস্থা সেটা কিছুটা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অফিস বলছে 10 তারিখ থেকে আবারও শুরু হবে বৃষ্টিপাত, তবে ভারী বৃষ্টিপাত না হলে বন্যার সম্ভাবনা দেখছেন না তারা। বর্ষাকালে কিন্তু আপনারা জানেন যে বঙ্গোপসাগরে অনেকগুলো লঘুচাপ তৈরি হয় এবং এই লঘুচাপের প্রভাবে কিন্তু যে ভারী বা অতি ভারী বৃষ্টি এগুলো বেশিরভাগই লঘুচাপ বা নিম্নচাপের প্রভাব হয়ে থাকে। সেরকম একটা লঘুচাপ হয়তো পরবর্তীতে আসতে পারে, তখন কিন্তু সারাদিন ব্যাপী বৃষ্টিপাত থাকতে পারে। বৃষ্টি না থাকলেও বাতাসে জলীয় বাষ্পের কারণে ঈদ উৎসবের 3 দিন আবহাওয়া কিছুটা অস্বস্তি দিবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের এত গড়িমসি কেন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর উত্তরায় নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এটি শিল্প গোষ্ঠীর অর্থায়নে কয়েকশো পরিবারের হাতে ঈদের উপহার তুলে দেন তিনি। এর আগে রিজভী আহমেদ বলেন, শেখ হাসিনা এদেশ থেকে অবাধ সুষ্ঠু নির্বাচন জাদুঘরে পাঠিয়েছিল। মানুষ বিশ্বাস করেছিল হাসিনার পলায়নের পর ডক্টর ইউনূস দ্রুতই ভোটাধিকার ফিরিয়ে দেবেন, কিন্তু নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে। আসছে আগস্টে অন্তর্বর্তী সরকারের 1 বছর হলেও দৃশ্যমান কোনো সংস্কার দেখা যাচ্ছে না। তিনি বলেন, সরকারের উচিত প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া। আজও জনমনের প্রশ্ন যে নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন? এই নির্বাচন তো শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছিল। এই অবাধ সুষ্ঠু নির্বাচন তিনি একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিলেন। তো সুতরাং জনগণের প্রত্যাশা ডক্টর ইউনূস সাহেব তিনি প্রয়োজনীয় যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করে নির্বাচন দেবেন। মাত্র 1,40,000 টাকার লোভে নিশ্চিহ্ন করা হলো পুরো পরিবারকে। হত্যাকাণ্ড ঘটিয়েছে পরিবারের সদস্যই আপন মেয়ের জামাই। এর মধ্যেই ঘাতক রবিনকে গ্রেফতার করেছে পুলিশ। তার স্বীকারোক্তিতে বেড়ে এসেছে রোমহর্ষক বর্ণনা। ট্রিপল মার্ডারের ঘটনা রাজধানীর ধামরাইয়ের। গেল 2 জুন ঢাকার ধামরাইয়ে একই পরিবারের 3 সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। জানা যায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মা ও 2 ছেলেকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তদন্তে পুলিশের পাশাপাশি মাঠে নামে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। হত্যাকাণ্ডের দায়ে 4 জুন নিহত নারী নার্গিস বেগমের মেয়ের জামাই রবিনকে গ্রেফতার করে সংস্থাটি। জেরায় অপরাধের দায় স্বীকার করে রবিন। অকপটে স্বীকার করেছে যে না আর কেউ ছিল না, আমি একাই প্রবেশ করেছি, একাই কাজটি করেছি। যখন আমি তাকে জিজ্ঞেস করেছি যে তোমার একার পক্ষে তো ওই যে 17 বছর বয়সের যে শ্যালক শামীম তাকে তো হত্যা করা কঠিন, তখন সে উত্তর দেয় এবং জানায় যে বালিশ দিয়ে তার মুখে চাপা দিয়েছিলাম, সে শব্দ করেছে কিন্তু শব্দটি আর বাইরে তার মা বা অন্য কেউ শুনতে পারেনি। পিবিআই বলছে পারিবারিক কলহ এবং একটি ডেকোরেটর দোকান বিক্রির 1,40,000 টাকার প্রলোভনে শাশুড়ি ও 2 শ্যালককে হত্যা করে রবিন। ঘটনার দিন কৌশলে বাড়িতে ঢুকে 3 জনকে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে। রাখছিল যে বিজনেস থেকে তাকে বঞ্চিত করা হলো, সে মনে করছে যে আমাকে বঞ্চিত করা হলো, যে বিজনেসটা যেহেতু ক্লোজ করে দেওয়া হয়েছে। আর আরেকটি অভিযোগ হচ্ছে তার শ্যালক তাকে দেখতে পারতো না, যেহেতু সে ওইরকম ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতো না, তার শ্যালকেরও এক ধরনের ক্ষোভ ছিল। সব মিলেই তার মধ্যে শ্যালকের প্রতি একটি ক্ষোভ আর শাশুড়ির প্রতি ক্ষোভ হচ্ছে যে আমার বিজনেসটা আমাকে কন্টিনিউ করতে দেয়নি। বিজনেস তো তার না, বিজনেস তার শ্বশুরের। ঘটনার পর সেই টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না বলেও জানায় পিবিআই। আমরা তথ্য নেওয়ার চেষ্টা করব যে টাকাটি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে হুরাইন এইচটিএফ লিমিটেড। সকালে হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন ইউনিটে ৫,০০০ গাছের চারা রোপণ করা হয়। হুরাইন এইচটিএফ লিমিটেড কার্যালয়ের সামনে কর্মসূচি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালক দেলোয়ার হোসেন ও যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার। এ সময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সবুজায়ন জরুরি। হুরাইন এইচটিএফ লিমিটেড সবসময় পরিবেশ বান্ধব কার্যক্রমে বিশ্বাসী। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। বৃষ্টি আর পাহাড়ি ঢলের সুনামগঞ্জে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে, এতে সুরমা, কুশিয়ারা সহ সবগুলো নদ নদীর পানি বেড়েছে। আগামী ২৪ ঘন্টা পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও বিপদ সীমা ছাড়বে না বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে সিলেটের জকিগঞ্জে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত রয়েছে উপজেলার অন্তত ৫০টি গ্রাম। পানিবন্দী ২৫০০ পরিবারের খোলা হয়েছে ৫৭টি আশ্রয়কেন্দ্র। ভারতের আসাম ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি এখনও অত্যন্ত সংকটজনক। ৭টি রাজ্যে বন্যা ও বৃষ্টিজনিত কারণে প্রাণ হারিয়েছে অন্তত ৪৪ জন। এক সপ্তাহে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে আসামেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৯ জন। এছাড়াও অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম সহ নানা স্থানে হতাহত হয়েছে মানুষ। ব্রহ্মপুত্র, বরাক, কুশিয়ারা সহ বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৭টি নদী। বন্যার কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ফেরি, রেল এবং সড়ক যোগাযোগ। পানিতে ডুবে গেছে বিস্তীর্ণ এলাকা, তলিয়ে গেছে ঘরবাড়ি। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে। বিভিন্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে ত্রাণ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব আবারও আটকে দিল যুক্তরাষ্ট্র। পরিষদের বাকি ১৪ সদস্য পক্ষে অবস্থান নিলেও কেবল ওয়াশিংটনের ভেটোর কারণে পাশ হয়নি প্রস্তাবটি। ইসরায়েলের পক্ষে এমন অন্ধ সমর্থনের কারণে বিভিন্ন দেশের তোপের মুখে পড়েছে মার্কিন প্রশাসন। যদিও হামাসকে গাজা থেকে বিতাড়িত করার দাবি না থাকায় প্রস্তাবটিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে ওয়াশিংটন। গাজায় নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়ে নৃশংসতার সব সীমা অতিক্রম করে ফেলেছে ইসরায়েল। ত্রাণ নিয়েও উপত্যকাবাসীর সাথে রীতিমতো প্রহসন করছে দেশটি। এই অবস্থায় ইসরায়েলের ওপর চাপ তৈরির লক্ষ্যে বুধবার অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব তোলা হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। পাশাপাশি গাজার বর্তমান অবস্থাকে বিপর্যয়কর আখ্যা দিয়ে ত্রাণ প্রবেশে বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বানও জানানো হয়। ১৫ সদস্য দেশের মধ্যে উত্থাপিত প্রস্তাবের পক্ষে অবস্থান নেয় পরিষদের ১৪ সদস্য। স্থায়ী সদস্য হওয়ায় একমাত্র যুক্তরাষ্ট্রের ভেটোতে পাশ হয়নি প্রস্তাবটি। যুক্তরাষ্ট্রের এই একচোখা অবস্থানের সমালোচনা করেছে নিরাপত্তা পরিষদের অন্য সদস্যরা। ইসরায়েলকে দায়মুক্তি দেওয়ার অভিযোগও তুলেছে অনেক দেশ। নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ইসরায়েল যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করছে। নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবে উল্লেখিত মানবতা ও নৈতিকতা দ্বারা নির্ধারিত ন্যূনতম দাবিগুলো সমর্থন পাওয়া উচিত, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ভেটোর মুখে পড়তে হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের সাফাই জিম্মি মুক্তির বিষয়টি উপেক্ষা করা হয়েছে প্রস্তাবিত রেজুলেশনে, হামাসের ৭ অক্টোবরের হামলার নিন্দা জানানো হয়নি বলেও অভিযোগ দেশটির। যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট। আমরা এমন কোনো প্রস্তাবকে সমর্থন করব না যা হামাসকে নিন্দা জানাতে ব্যর্থ হয় কিংবা তাদের নিরস্ত্রীকরণ এবং গাজা ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয় না। হামাস সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আমরা নিরাপত্তা পরিষদকে হামাসের এই একগুঁয়েমির পক্ষে অবস্থান নিতে দেব না। এদিকে নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবকে অবাস্তব আখ্যা দিয়েছে ইসরায়েল। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি প্রতিনিধির হুঁশিয়ারি, গাজায় অভিযান অব্যাহত রাখবে তার দেশ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইসরায়েলপন্থী সমাবেশে হামলার অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ সোলাইমানের স্ত্রী ও সন্তানদের বহিষ্কার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিচারকের আদেশ অনুযায়ী আদালতের নির্দেশ বহাল থাকা পর্যন্ত সোলাইমানের স্ত্রী হায়াম এল গামাল ও তাদের ৫ সন্তানকে ফেরত পাঠানো যাবে না যুক্তরাষ্ট্র থেকে। হামলার পর ট্রাম্প প্রশাসন তাদের আটক করে বহিষ্কারের উদ্যোগ নেয়। তবে বুধবার আদালতের রায়ে সে সিদ্ধান্তে আসে স্থগিতাদেশ। বিচারক জানান, এল গামাল কোনো অপরাধে অভিযুক্ত নন এবং মুক্তির জন্য
আদালতে আবেদন করেছেন তিনি। এছাড়া আটক সন্তানদের মধ্যে 4 জনই অপ্রাপ্তবয়স্ক। সোলেমানের পরিবারের সদস্যদের হামলায় জড়িত থাকার কোনো প্রমাণ এখনও পেশ করতে পারেনি মার্কিন কর্তৃপক্ষ।